নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। ক্ষুদ্র মাঝারি কুটির শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে রাজ্য সরকারের নির্দেশে জেলা প্রশাসনের সহযোগিতায় এমএসএমই এর সূচনা। সীমান্ত রক্ষা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারতে ঢুকে পুলিশের হাতে ধরা পড়ল বাংলাদেশি নাগরিক। এবার আসছে বিস্তারিত সংবাদে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনে গুরুত্ব দিতে উত্তরবঙ্গের ৩ জেলাকে নিয়ে মাটিয়ালি ব্লকের বাতাবাড়িতে একদিনের শিল্প বাণিজ্য সম্মেলন সিনার্জি অনুষ্ঠিত হয়ে গেল। সোমবার বাতাবাড়ি ট্যুরিজম প্রপার্টিতে এই সিনার্জি হয়। মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। এছাড়াও ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ পান্ডে, জলপাইগুড়ির জেলা শাসক শ্যামা পারভিন, কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, আলিপুরদুয়ারের জেলা শাসক আর ভিমলা, জলপাইগুড়ির জেলা পুলিশ সুপার খন্ডবাহালে উমেশ গণপত, জলপাইগুড়ির জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, আলিপুরদুয়ারের সভাধিপতি স্নিগ্ধা সুব্বা, কোচবিহারের সভাধিপতি সুমিতা বর্মন সহ অন্যান্যরা। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের সূচনা হয়। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানান, রাজ্য সরকার ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প স্থাপনের মাধ্যমে রাজ্যে কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে। মহিলারা এখন এই কাজে এগিয়ে আসছেন। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, রাজ্য সরকার ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প স্থাপনের মাধ্যমে রাজ্যে কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে। মহিলারা এখন এই কাজে এগিয়ে আসছেন। কোথাও শিল্প স্থাপনে কোনো সমস্যা হলে প্রশাসন সচেষ্ট ভূমিকা নিচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রীও এই বিষয়ে কড়া নজর দিচ্ছেন। অন্যদিকে এই দিনে সিনার্জি নিয়ে রীতিমতো কটাক্ষ করলেন নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুরজিৎ পাল। তিনি বলেন, লোক দেখানো হচ্ছে। সিনার্জিতে অংশগ্রহণকারী প্রতিনিধিদের সেভাবে সমস্যার কথা বলতেই দেওয়া হয়নি। সরকারিভাবে একতরফাভাবে যাবতীয় বিষয়ে বলা হয়েছে। জানা গিয়েছে, এই সিনার্জির মাধ্যমে ৩ জেলার উদ্যোক্তাদের কাছ থেকে ৯০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব আসছে। আগামী বছরে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প উদ্যোগের ক্ষেত্রে ৩ জেলায় ৮,৬০০ কোটি টাকা বিনিয়োগের আশা করা হচ্ছে। এতে ৩ জেলায় প্রায় ১ লক্ষ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। অনুষ্ঠানের মঞ্চে বেশ কিছু উদ্যোক্তাদের সংবর্ধিত করা হয়। অনুষ্ঠান স্থলে হস্তশিল্প সহ রাজ্য সরকারের বিভিন্ন শিল্প দপ্তরের স্টলও ছিল। সিনার্জিকে কেন্দ্র করে কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ছিল। এখানে প্রচুর সম্ভাবনা আছে এবং এখানে মানুষ উদ্যোগীও আছে। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে বাংলা একটাই, যে আমাদের আপনারাই করেন নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল, সেটা নয়, বাংলা একটাই এবং প্রতি জেলা ধরে উন্নয়ন করতে হবে। সেই হিসাবে আমাদের আশা এবং আমরাও চেষ্টা করি যাতে জেলাতে গিয়ে বেশি মানুষকে ইনভলভ করতে পারি। এবং আমরা দেখেছি যে কোন কোনগুলো শিল্প সম্ভাবনা আছে। মানুষের সঙ্গে আমার আধিকারিকরা এসছেন, কথা বলেছেন, অনেকেই কলকাতা গিয়েও কথা বলেন, আমরাও এসে এখানে কথা বলি। সেইগুলোকে আমরা রূপ দেবার চেষ্টা করছি। এবার সেই মানুষগুলোকে আমাদের যে সরকারি সুবিধা সেগুলো অনেকে জানে না, সেগুলো জানানোর জন্যই এইখানে আসা। এবং আমাদের 2 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে। 2রা ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর প্রতিটি বাংলার প্রতিটি ব্লকে আমাদের এমএসএমই ক্যাম্প হচ্ছে। সেখানে আরও ডিটেলসে সেখানে তুলে দেওয়া হবে। এবং আমরা দেখেছি আজকে ধরুন 9 তারিখ হলো, এই আজকাল কাল পর্যন্ত যত ক্যাম্প হয়েছে, কালকে ছুটি ছিল, পরশু পর্যন্ত যত ক্যাম্প হয়েছে, মানুষের সাড়া পাচ্ছে। তো এইটা ধরার জন্যই তো আমাদের ঘোরা। আমরা চাই বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে অর্থনৈতিকভাবে। আজ বাংলা মজবুত আছে, গ্রামীণ বাংলা যেমন মজবুত আছে, সেটা আরও মজবুত করতে হবে। এবার মানুষের মুখে হাসি ফোটাতে হবে। কোনো টার্গেট বা কিছুভাবে টার্গেট তো বাঁধা যায় না। আমাদের ডিটেলস আছে, আপনাদের তো আমরা বোধহয় দিয়েও দিয়েছি কাগজ। 3 জেলায় কী কী মানে করেছি, স্ট্যাটিস্টিক্স যেটা বললাম সেগুলো তো আপনাদের দিয়েও দিয়েছি, আমরা দেখে দেবেন। স্যার, আপনি মুখ্যমন্ত্রী তো অনেক প্রকল্প করছেন, সে নিয়ে হচ্ছে।
তার বাইরেও আছে, এখানে অনেক আছে, এখানে সিমেন্ট কারখানা যেমন আছে, এখানে কাঠের আলিপুরদুয়ারে কাঠের কাজ ভালো হয়, সেখানে কাঠ নিয়ে অনেকেই ব্যবসা করছে, সে সমিল প্রচুর সমিল আছে, এখানে তেল মিল প্রচুর আছে, এবং এখানে আরও তুঁত যেটা তাঁত তাঁত আমরা তাঁতেরও দিচ্ছি। আজকে আমরা খাদির আধিকারিকরাও এসছেন এখানে, তারা এই সেশনের পর তারা ওই তাঁতিদের সঙ্গে বসে যে এখানে ক্লাস্টার করে আরও তাদের স্বাবলম্বী যাতে করা হয়, কারণ আমাদের লক্ষ্য একটাই, যেটা যে যে পেশায় যুক্ত তার পরবর্তী জেনারেশন যেন সেই পেশাতে আসে। এবার 11 সালের আগে অনেকে চলে যাচ্ছিল, সেখান থেকে তো মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বা নির্দেশে অনেক ঘুরেছে, এবং তাঁতিদেরও আমরা ঘোরাবার চেষ্টা করি। সীমান্তরক্ষী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে ভারতে ঢুকে পুলিশের হাতে ধরা পড়ল বাংলাদেশি নাগরিক। রবিবার কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকের ভাওলাগঞ্জ এলাকায় এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। পুলিশকে খবর দিলে পুলিশ এসে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম মোহাম্মদ হোসেন। কাজের খোঁজে রাতের অন্ধকারে ভারতে প্রবেশ করেছিল, এমনটাই খবর। তার কাছ থেকে বাংলাদেশের 600 টাকা, বাংলাদেশের একটি ট্রেনের টিকিট উদ্ধার হয়েছে। সোমবার তাকে মেখলিগঞ্জ মহকুমা আদালতে পেশ করা হয়। বাড়ি কোথায়? বাড়ি আমাদের দেশে। দেশে বলতে? কুষ্টিয়া। কুষ্টিয়া। আপনি কি পাসপোর্ট করে আসছেন? না, পাসপোর্ট করে আসেন নেই? ও, কেন আসছেন এখানে? এখানে আসছি ভাই, মানে বেড়াইতে তো, মানে বেশি কিংয়ের বাড়িতে আসলে তো আর ওইসব লাগে না, বুঝছেন? মানে অফিসার, তারা অফিসারের বাড়িতে যদি চাকররা আসে তার তো কে অফিসার? অফিসার কে? অফিসারের নাম কি? ওই যে আপনার ম্যাডাম। ম্যাডাম কোন ম্যাডাম? আপনার শাহরুখ খানের মার বাড়ি আছে আপনার এখান থেকে 30 কিলো দূর, বুঝছেন? বড় বাড়ি আছে। জায়গাটার নাম কি? জায়গাটার নামটা আমার মনে আসছে না, বুঝছেন? জায়গাটার নাম মনে আছে না? ওই বাড়িতে যা বলতে হবে যে এই বাড়ি শাহরুখ খানের মার বাড়ি, আপনার হলো আমি কাজের লোক আসছি, বুঝছেন? কাজ করার জন্য আসছেন? কবে আসছেন এখানে? কাজের লাগে আসছি না, মানে আপনি আসছি ভাই দেখা করতে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। শীতের রাত, বাড়ির সকলেই গভীর নিদ্রায় মগ্ন। সেই সময় বাড়ির ভিতরে বেড়া ভেঙে একটি ছাগল তুলে নিয়ে গেল চিতাবাঘ। অপর একটি ছাগলকে তুলে নিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন চিৎকার শুরু করলে ছাগলটিকে ছেড়ে পালায় বাঘটি, যদিও ছাগলটি পরে মারা যায়। মাটিয়ালি ব্লকের বাতাবাড়ি দিঘির পাড় এলাকায় ঘটে এই ঘটনা। এলাকায় ব্যাপক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। কিছুদিন আগেও ওই এলাকায় হাতির আক্রমণ থেকে রক্ষা পায় 3 যুবক। এই এলাকাটি চালসা রেঞ্জের খড়িয়ার বন্দর জঙ্গল সংলগ্ন। বাতাবাড়ির দিঘির পাড় এলাকায় সন্তোষ সরকারের বাড়িতে ঘটে এমনই ঘটনা। সোমবার সকালে ঘটনার খবর চাউর হতেই বাড়িতে বহু মানুষের ভিড় জমে যায়। স্থানীয় জনগণ এলাকায় চিতাবাঘের উপদ্রবে রীতিমতো আতঙ্কিত। হাতি আর চিতাবাঘের উপদ্রব রুখতে এলাকায় বনকর্মীদের নিয়মিত টহলদারির দাবি জানিয়েছেন বাসিন্দারা। বন দপ্তরের তরফ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। গত রাত্রে কালকে আমাদের বাড়িতে খুইয়া বন্দর ফরেস্টের মানে পাশে বাড়ি আমাদের, মাঠের কাছে। হ্যাঁ, এখানে কালকে গত রাত্রে রাত 3টা নাগাদ বেড়াটা ভেঙে ভেঙে, হ্যাঁ, আমরা বাঘ আসছে, হাতি আসছিল। তো পরে দেখতেছি, হ্যাঁ, বাঘ আসছিল যে একটা আমার 2টা বড় বড় কে একটাকে নিয়ে যায়, একটাকে মানে হচ্ছে মেরে ফেলে দেয়। তো এর আগেও কদিন আগে হাতি আসছিল, তো মাঠের মধ্যে হাতি আসছিল, কয়েকজন বেঁচে যায় একটুর জন্য। তো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কেউ এসেছিল কি? এখনো কেউ আসে নাই। হ্যাঁ, জানানো হয়েছিল কিন্তু কেউ আসেনি এখনো, বলছে আসবে কিন্তু এখনো আসে নাই। তো এই আমার 2টা বড় বড় খাসি, হ্যাঁ, প্রায় 20-30 হাজার টাকার মতো এটার ভ্যালু। হ্যাঁ, কিন্তু এই বাঘ এসে নিয়ে যায়। তো আমি ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে কিছু যদি পাই, আশা করি সরকারিভাবে যদি কোনো সাহায্য করা যায় নাকি, হ্যাঁ, তাহলে খুবই ভালো হয়।
সীমা সুরক্ষা বল বা বিএসএফ এর ৬০তম প্রতিষ্ঠা দিবসে সাধারণ মানুষকে সচেতন করতে একটি প্রদর্শনী ক্যাম্পের আয়োজন করা হলো জলপাইগুড়ি সেক্টরের পক্ষ থেকে। জলপাইগুড়ি শহরের এবিপিসি ময়দানে এই প্রদর্শনী ক্যাম্পের আয়োজন হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি রাজীব গৌতম সহ অন্যান্য আধিকারিকরা। বিএসএফ এর পক্ষ থেকে বিভিন্ন অস্ত্রশস্ত্র যেমন প্রদর্শিত হয়, তেমনি বিএসএফ এর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর কি কাজ করতে পারে সেই সব বিষয় নিয়ে সাধারণ মানুষ এবং বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে তা তুলে ধরা হলো। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি বহু সাধারণ মানুষ প্রদর্শনীতে অংশ নেন। ছাত্রছাত্রীদের কিভাবে বিএসএফ সহ অন্যান্য সরকারি দপ্তরে চাকরির জন্য কি করতে হয় সেই সব বিষয় নিয়ে অবগত করা হয়। ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও বাংলাদেশ প্রসঙ্গে বিএসএফ এর ডিআইজি সহ অন্যান্য আধিকারিকরা তাদের শারীরিক ভাষায় বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশের বিষয়ে তারা সদা প্রস্তুত। এখানে 151 বিএসএফ তরফ থেকে রানীনগর ক্যাম্পের তরফ থেকে এখানে এক্সিবিশন হয়েছে, এখানে দেখতে এসেছি। কি দেখানো হচ্ছে বা এখানে কিরকমভাবে আমরা ফিউচারে বিএসএফ ক্যাম্পে বা ঢুকতে পারি বা উইপেন হচ্ছে কিরকমভাবে চলে, কতটা রেঞ্জে কি স্পেশালিটি আছে উইপেনে, ওগুলো সব জানতে পারি। এখানে বিভিন্ন আগ্নেয়াস্ত্রও তো দেখানো হচ্ছে। হ্যাঁ, কি দেখানো হচ্ছে? এখানে সিএমসি আছে কয়েকটা, তারপর মেশিন গান আছে, বম্বার আছে, পিস্তল আছে কয়েকটা, টেলিস্কোপ টাইপের জিনিস আছে যেগুলো দূরে দেখা যায়। কি বলছে ওনারা? এগুলো দেখে কি বলছে তোমাদের? কি শেখাচ্ছে ওনারা? বলছে যে কিরকমভাবে ওগুলো চলে, আমাদের মানে বুঝাচ্ছে যে ওনারা কিভাবে আমাদের দেশকে সুরক্ষা করছে, সেগুলোই বলছে। হ্যাঁ। এগুলো আগে দেখেছিলে বা আগে? না, এগুলো আমার প্রথম এক্সপিরিয়েন্স, প্রথমই দেখা, খুব ভালো লাগলে দেখে। কি দেখানো হচ্ছে আজকে? এখানে তো প্রথম কথা যে এখানে ওয়েপন ডিসপ্লে করা হলো, এখানে আলাদা রকমের বন্দুক দেখা হলো, ওটা ফাংশন কীভাবে কাজ করে ওটা দেখানো হলো। তারপরে পরের সেকশনে যখন গেলাম ওখানে একটা রেসপেক্টেড স্যার আমাদেরকে বুঝালো যে কী করলে আমরা এই সিভিল সার্ভিসে এখানে জয়েন করতে পারবো, সিভিল সার্ভিসে কী ব্যাপার আছে যেটা নাকি আমরা জানতামও না, ওটা এখানে জানানো হলো, একটা জেনারেল এডুকেশন দেওয়া হলো। তারপরে এখানে একটা ডগ শো ছিল ছোটো, ওই ডগ শোটা দেখানো হলো। তারপর এটা এখানে দেখতে পেলাম যে ডগগুলোকে ভালো মতন ট্রেনিং দেওয়া আছে, আর এখানে একটা ছোট্ট একটা শর্ট ফিল্মের মতন দেখানো হয়েছে যাতে বুঝতে পারে যে আর্মিদের কি করতে হয়, কি রেসপন্সিবিলিটি থাকে, এগুলাই। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। শ্রী সারদা সংঘ জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে 50 বছর পূর্তি উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আগামী 27, 28, 29 এবং 30 ডিসেম্বর। জলপাইগুড়ি শহরের বাবুপাড়ার একটি ভবনে এই সম্মেলনের আয়োজন করা হয়। সোমবার এ বিষয়ে সংঘের তরফ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয়েছিল জলপাইগুড়ির প্রেস ক্লাবে। সারদা সংঘের জলপাইগুড়ি শাখার কোষাধ্যক্ষ মধুমিতা সরকার জানান, সর্বভারতীয় শ্রী সারদা সংঘের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে জলপাইগুড়িতে। আজকে আমরা এসেছি আমাদের সর্বভারতীয় শ্রী সারদা সংঘের একটা সম্মেলন হবে, এবং সেটা হচ্ছে এই কারণেই আমাদের প্রতিবার বিভিন্ন জায়গায় হয়ে থাকে, এবার জলপাইগুড়িতে হচ্ছে, কারণ আমাদের এই শ্রী সারদা সংঘ জলপাইগুড়ি ব্রাঞ্চের 50 বছর পূর্ণ হয়েছে। সেই উপলক্ষে আমরা এই কনফারেন্সটা নিয়েছি। এখানে বিভিন্ন মহারাজ আসবেন, বেলুর মঠ থেকে আসবেন, রায়ভিলা দার্জিলিং থেকে আসবেন, এবং আমাদের যে এখানকার যে রামকৃষ্ণ মিশন লোকাল সেই উনি যে শিবপ্রেমানন্দজি মহারাজ উনিও থাকবেন, এবং এছাড়া অনেক ধর্মীয় আলোচনা হবে, প্লাস কিছু অনুষ্ঠান হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আর সারাদিন ধরে যারা ডেলিগেটস আসবে তাদের বিভিন্ন রকম কার্যকলাপ থাকবে, মানে ওয়ার্ক থাকবে আর কি, যেরকম সংস্থাগুলোতে মানে সম্মেলনে হয়ে থাকে। এই হচ্ছে আমাদের। কবে হচ্ছে এটা হচ্ছে ডিসেম্বরের 27, এই ডিসেম্বরের 27, 28, 29, 30, 3 দিন আমাদের প্রোগ্রাম। 50 বছর পূর্তি। হ্যাঁ, 50 বছর পূর্তিটাই হচ্ছে আমাদের সবচেয়ে আনন্দের, যে আমরা যে মানে চারা বপন করে গেছিলেন ইজ্জানন্দজি মহারাজ, সেটা আজকে বিরাট একটা বৃক্ষে পরিণত হয়েছে, এবং আমরা এখন প্রায় 80-র কাছাকাছি আমাদের মেম্বার্স। আগে 12 জন দেরই শুরু হয়েছিল, এবং তারা সবাই নিষ্ঠার সঙ্গে আমরা এটা পালন করি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। যে কোনো মুহূর্তে সেতু ভেঙে ঘটতে পারে বড় দুর্ঘটনা, আশঙ্কা এলাকাবাসীর।
দুর্ঘটনায় আতঙ্ক বুকে নিয়ে ধূপগুড়ির দইখাওয়া নদীর সেতু পারাপার করতে হয় এলাকার 3টি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের। অথচ প্রশাসনের আধিকারিক জনপ্রতিনিধিরা একাধিকবার ভঙ্গুর এই সেতু পরিদর্শন করলেও সংস্কারের উদ্যোগ নেয়নি বলেই অভিযোগ তুলছেন এলাকাবাসী। জানা গিয়েছে, ধূপগুড়ির বগরিতলা থেকে কুরসামারির রাস্তায় দইখাওয়া নদীর ওপরে দুর্বল সেতুটি অবস্থিত। বর্তমানে সেতুর দুদিকের পিলারগুলির অবস্থা শোচনীয়। ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা। পিকআপ সহ ছোট গাড়ি চলাচল করলে সেতু দুলতে থাকে। গ্রামের মূল আয় বলতে কৃষিকাজ। সেতুটি দুর্বল থাকায় কৃষিকাজেও পিছিয়ে পড়ছে 3টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 50,000 বাসিন্দা। তাদের অভিযোগ, সেতু দুর্বল থাকায় ভারী যান আসতে পারে না, ফলে অতিরিক্ত ভাড়া চুকিয়ে ছোট গাড়িতে কৃষিজাত দ্রব্য দইখাওয়া সেতুর ওপরে নিয়ে বড় গাড়িতে তুলতে হয়। সেতু সংস্কারের দাবি করছেন তারা। তবে দ্রুতই সেতু সংস্কারের আশ্বাস দিয়েছে জলপাইগুড়ি জেলা পরিষদ। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নূরজাহান বেগম কি জানিয়েছেন, শুনুন। এটা কোন সেতুর উপর দাঁড়িয়েছেন? এটা দইখাওয়া ব্রিজ। আচ্ছা, তো কি অবস্থায় এই ব্রিজটা তো খুব জঘন্য, মানে বিপজ্জনক অবস্থায় আছে এই ব্রিজ। কতদিন থেকে? এটা তো বহু দীর্ঘদিন থেকে আছে। কেন ঠিকঠাক করা হচ্ছে না? ঠিকঠাক করা হচ্ছে না, এই মনে করি না নির্বাচনের সময় প্রতিশ্রুতি পায়, নেতৃত্বগুলো দেয়, কিন্তু নির্বাচন হয়ে যায় আর মনে করো এই যে রাস্তার কাজ হয় না। হ্যাঁ, সমস্যার কথা কাকে কাকে জানিয়েছেন? সমস্যার মধ্যে আমাদের তো অঞ্চল নেতৃত্ব এবং মনে করেন আমাদের জেলা পরিষদ আছে, তাদেরকে জানানো হয়েছে, কিন্তু জানানো হওয়ার পরেও তো কাজ হইতেছে। বছর দিয়ে সমস্যা আপনাদের। এই যে বিশেষত বলা যায় কৃষিকাজ মেন, তাই তো? হ্যাঁ, কৃষিকাজ। তো এই যে গাড়িটারিগুলো আসে বিভিন্ন সবজি নিয়ে যাওয়ার জন্য, সেক্ষেত্রে কতটা অসুবিধা হয়? সেক্ষেত্রে অসুবিধা বলতে মানে ভয়ানক অসুবিধা। মনে করেন হালকা পাতলা মাল হলে মনে করেন কোনো মতো করে নেওয়া যায়, একটু বেশি মনে করো 10 কুইন্টাল, মনে করেন 5 কুইন্টাল মাল হলে মনে করেন ওই মাল ওই আনলোড করে ক্লিয়ারিং করে তারপরে ব্রিজটা এক্সট্রা খরচ করে আমাদের খরচা হয়। দুটার উপর দিয়ে যাতায়াত করছে, এটা কি সেতু? এটা দইখাওয়া ব্রিজ। স্কুলে যাচ্ছিস আসছিস, কতদিন থেকে এই ভাঙা সেতুটা দেখতে পাচ্ছিস? ছোটবেলা থেকে। কোনো পরিবর্তন হয়নি? না। সারাইও করেনি? না। কতটা ভয় নিয়ে যাতায়াত করিস তোরা? এখানে ভয় বলতে যখন তখন বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেদিনও তো পড়েছিল, আহত হচ্ছে, তাই তো? পড়ে যায় যেহেতু ভাঙা ব্রিজটা, তাই তো? হ্যাঁ, যখন কোনো বড় গাড়ি যাতায়াত করে তখন ব্রিজটা প্রচুর কম্পন কাঁপতে থাকে। হ্যাঁ, আর তখনই বড় ধরনের বিপদ ঘটে। কত স্টুডেন্ট যাতায়াত করে এই রাস্তা দিয়ে? এই রাস্তায় অনেক, 1,500। এই যে রাস্তার উপর যে দইখাওয়ার এই যে ব্রিজ, এটা বেহাল দশা, কি করে এমন অবস্থা হলো এবং কি চান আপনারা? এদিকে তো যেরকম বড় বড় গাড়ি চলে, ব্রিজের হাল তো এমনিতেই খারাপ, তার মধ্যে যে বড় বড় গাড়ি চলে, গাড়ি চলাতে এরকম আরো বেশি খারাপ হয়ে গেছে। এখন কি চান আপনারা? এখন কি চাবো, এখন মনে হয় এইদিকে আমাদের চলাফেরা করতে লাগে, এটা যাতে তাড়াতাড়ি ভালো হয়, এটাই না চাই। এই যে বিশেষত যে ব্রিজটার বেহাল দশা, যে কোনো দিনই তো দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, এটা করতে পারে। কত জায়গায় ভাঙায় ব্রিজের? নানান জায়গায় ভাঙা, এইটুকু ব্রিজের মধ্যে মোটামুটি 5-7 জায়গায় তো ভাঙা আছে। এই ব্রিজটা কি সারাই করা প্রয়োজন নাকি নতুন করে ব্রিজ করার প্রয়োজন, কি মনে করেন? এখন যে ব্রিজের অবস্থা, এটা সারাই করলেও তো এটা হবে না, এখন একদম নতুন করে করতে লাগে। এটা প্রশাসন কি নজরদারি রাখছে না? কেমন করে বলবো, এটা কতদিন থেকে ভাঙা অবস্থা? এটা অনেক দিন থেকে। তবু আনুমানিক মোটামুটি আমি তো সেই ছোট থেকে এরকম ব্রিজের অবস্থা দেখতেছি, আমার মোটামুটি 24। আচ্ছা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ক্ষুদ্র মাঝারি কুটির শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে রাজ্য সরকারের নির্দেশে জেলা প্রশাসনের সহযোগিতায় এমএসএমই সূচনা। সীমান্ত রক্ষা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারতে ঢুকে পুলিশের হাতে ধরা পড়ল বাংলাদেশি নাগরিক। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার।
এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।